বাদশাহ নৌশিরওয়া তিনি একদিন তার সৈন্য সামন্ত এবং তার মন্ত্রীদেরকে নিয়ে বের হইলেন রাস্তায় বের হয়ে তিনি এক জায়গায় দাঁড়াইলেন। ওই সময় তার চলাচলের জন্য ছিল সাদা হাতি। হাতির রং সাধারণত সাদা হয় না কালো হয়? জোরে বলেন, সাদা হয় না কালো হয়? কালো হয়, কিন্তু তিনি নিয়ে বের হইলেন সাদা হাতি। তো হাতি একটা জায়গায় দাঁড়িয়ে, সামনে একটা ছোট্ট গর্ত। তো ওই গর্তের মধ্যে একটা ছোট্ট ব্যাঙ থাকে। ওই ব্যাঙ অল্প একটু পানি থেকে লাফ দিয়ে এসে হাতির মাথায় লাথি মারে, শট মারে। এখন বাদশাহ নৌশিরওয়া এটা দুই একবার দেখলেন। দেখার পরে দেখেন যে হাতি বারবার শট মারে, হাতি বারবার দাঁড়ায় থাকে, আর ব্যাঙ এসে শট মারে, লাথি মারে। ব্যাঙটা লাথি মেরে আবার চলে যায়। এমন একটা গর্তের মধ্যে থাকে, যেই গর্তটা একেবারেই ছোট, সামন দিক দিয়ে ঢুকে সেখানে আবার যে উল্টা পাশে এসে আবার লাথি দিবে এরকম পজিশন নাই। পিছনে ঢুকতে হয়, পাছাটা পিছনে পড়ে, নিতম্ব পিছনে পড়ে, আর হাতির মাথায় এসে সামন দিক থেকে লাথি মারে। বাদশাহ নৌশিরওয়া দেখে বললেন, হায় হায় আফসোস, আমার ইনসাফ ওয়ালা এই সমাজের ভিতরে যেখানে কোনো ধরনের জুলুম অত্যাচার হয় না, যেখানে কোনো ধরনের মানুষ মানুষকে জুলুম করে না, যেখানে কোনো ধরনের মানুষের অশ্লীলতা বেহায়াপনা নাই, সেই সমাজের ভিতরে ছোট্ট একটা ব্যাঙ যেটা হাতির একটা অঙ্গের সমতুল্য নয়, সেই ছোট্ট ব্যাঙ এসে হাতির কপালে শট মারে। বলেন তো এই জুলুমের চাইতে আরো বড় কোনো জুলুম আছে? হাতি যদি লাথি মারতো ব্যাঙকে, তাহলে বোঝা যাইতো যে হাতির গা বিশাল বড়, সেই বিশাল এক দেহ নিয়া তার আচরণ যেটা ব্যাঙের গায়ে লাথি মারার সেটা মেরেছে। কিন্তু ব্যাঙ যদি লাথি মারে, এটা কি মেনে নেওয়া যায় বাজান? কথা বলেন, মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। এবারে মন্ত্রী মশাই সেখানে উপস্থিত। বাদশাহ নৌশিরওয়া ডাক দিয়ে বলেন যে আমার ইনসাফ ওয়ালা সমাজের ভিতরে এত বড় বেইনসাফি থেকে হলো? আমার এই সুন্দর একটা সমাজের ভিতরে এত বড় অসুন্দর কাজ যেই ব্যাঙ করলো, বাদশাহ তার ফরমান জারি করছেন, মন্ত্রী তুমি যদি এর বিহিত বের করতে না পারো, তুমি যদি এর বাস্তব ঘটনা উদ্ঘাটন করতে না পারো, তোমার শির চলে যাবে, তোমার দেহ আলাদা করে ফেলা হবে, তোমার কল্লা চলে যাবে, তোমাকে এর পিছনে রহস্য বের করতেই হবে। এবারে মন্ত্রী ডাক দিয়ে বলে, রাজা মশাই, এটা হাতি আর ব্যাঙের একটা ঘটনা। এরা না মানুষ না জিন যে আমি এদের কথা বুঝবো। হাতির গায়ে ব্যাঙ লাথি মেরেছে, ব্যাঙের ভাষাও বুঝি না, হাতির ভাষাও বুঝি না, যে হাতিকে শাস্তি দিয়ে কথা বের করব অথবা ব্যাঙকে শাস্তি দিয়ে কথা বের করব। আমি তো দুই প্রাণীর কোনো প্রাণীর কথাই বুঝি না। তাহলে আমার কল্লা যাবে, কল্লা যে আপনি যাওয়ার কথা বলছেন এটাই বাস্তব হবে। তবে যদি আপনি আমাকে 1 মাসের বেশি সময় দেন, আমি এর বিহিত বের করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর তো আস্তে কোন সুবহানাল্লাহ। আগামীকালকে সকালে কইন পকেটে ভরে লয়ে যান ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী বলে যে আমাকে যদি একটু বেশি সময় দেন, তাহলে আমি বের করতে পারবো এর বিহিত কি। যদি এই গল্পটা আপনারা সুন্দরভাবে না শুনেন, গল্পের মাঝে অমনোযোগী হয়ে যান, গল্পের পরে আপনাদেরকে কি মেসেজ দিতে চাই, গল্পের পরে আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য কি শিক্ষণীয় কথাটা বলতে চাই, এটা হাতছাড়া হয়ে যাবে। বাজান একটু মনোযোগ লাগান। এবারে রাজা মশাই বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে আমরা সময় দিলাম, তোমাকে আমরা 1 মাসের বেশি সময় দিয়ে দিলাম, তুমি এর বিহিত বের করো। মন্ত্রী এবারে দাঁড়ায় আছেন সেই গর্তের কাছে, ব্যাঙ যেখান থেকে বের হয়ে হাতির কপালে লাথি মারে, শট মারে। এবারে মন্ত্রী মশাই দেখে যে ব্যাঙ একটা ছোট্ট গর্ত থেকে বের হয়ে এসে হাতির মাথায় লাথি মারে আর আবার সেখানে চলে যায়। এর রহস্য কি বের করার জন্য নিজে মন্ত্রী ব্যাঙের ওই গর্তের ভিতরে হাত দিয়া ব্যাঙকে বের করে আনলেন, এবং ব্যাঙকে বের করার সময় তার হাতে একটু ঠান্ডা অনুভব হলো। তো ঠান্ডা অনুভব হওয়ার কারণে তিনি আরেকটু বেশি ভিতরে হাত দিলেন, হাত দিয়া বের করলেন একটা পয়সা। কি বের করলেন বাজান? একটা পয়সা। তো পয়সার থাকার কারণে স্বর্ণের পয়সা সেখানে ছিল, আর ওই স্বর্ণের পয়সায়
ব্যাঙের পাছা বা নিতম্ব এটা লাগার কারণে এই অর্থের গরম ব্যাঙ সহ্য করতে না পারে বিশাল বড় এক হাতির গায়ে সে বারবার লাথি মারতেছিল। এবারে মন্ত্রী মশাই রাজার দরবারে এসে বলল, রাজা মশাই আমি তো এর বিহিত বের করেছি, আমি তো এর কারণ উদ্ঘাটন করেছি, এর কারণ তো আমি জেনে ফেলেছি, এর মূল বিষয় আমি উপলব্ধি করতে পেরেছি এবং আপনাকে সেটা বর্ণনা করছি। যেরকম সুবহানাল্লাহ। রাজা মশাই বলে সেটার কারণ কি, কেন ব্যাঙ লাথি মারলো? এবারে মন্ত্রী বলে যে ব্যাঙ ছোট কিন্তু স্বর্ণের পয়সা বা স্বর্ণের দিনার এই দিরহাম তার পাছার মধ্যে লাগার কারণে এই অর্থের গরম আর সম্পদের গরম ব্যাঙ সহ্য করতে না পেরে তার দেহর দিকে তাকায় নাই, তার শরীরের দিকে তাকায় নাই, না তাকায়া এই সমাজের সবচাইতে বড় প্রাণী, এই জমিনের সবচাইতে দেহওয়ালা প্রাণী হাতির গায়ে লাথি মেরেছে। লাথি মেরে সে প্রমাণ করেছে অর্থের গরমে সেই কাজ করেছে। আমি যখন তার সেই গর্ত থেকে অর্থটা তুলে নিয়ে আসলাম, টাকাটা বের করলাম, অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, ব্যাঙ এই যে গর্তের ভিতরে ঢুকেছে সেখান থেকে আর বের হয় না। এমনি ভাবে আমার দেশেও ওয়াজ মাহফিলে অর্থের কারণে, অর্থের গরমের কারণে কিছু অর্থশালী আর বিত্তশালীরা যেতে চায় না, যারা বাড়িতে ঘরে বসে বসে ওলামায়ে কেরামের গায়ে লেপন করার জন্য, কালিমা লেপন করার জন্য উঠে পড়ে লেগে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? ঘরে বসে বসে কয় ওলামায়ে কেরাম নাকি দেশ লুটে পুটে খেয়ে ফেলছে, আলেমরা নাকি দেশের 12টা বাজাইছে, বক্তারা নাকি সবকিছু শেষ করে ফেলছে। আচ্ছা বাজান, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 1971 সালের পরে আজকে 2024 শেষ, আর 3-4 দিন আছে, ডিসেম্বরের 27 তারিখ, আর মাত্র 28, 29, 30, 31 4 দিন সময় বাকি আছে, তাহলে 25 সাল পরে যাবে। বলেন তো 2024 সাল পর্যন্ত কোন আলেম ক্ষমতায় ছিলেন যে দেশ লুটে পুটে খেয়েছে? কোন আলেম কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন? কথা বলেন, হয়েছেন? না, হয় নাই। বরং আমরা দেখেছি এ দেশ স্বাধীনতার পর থেকে কেউ রাষ্ট্রপতি হিসাবে দেশ পরিচালনা করেছে, আবার কেউ প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশ পরিচালনা করেছে, আবার কেউ প্রধান উপদেষ্টা, আবার কেউ সামরিক আইন জারি করে প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে দেশ পরিচালনা করেছে, কেউ তত্ত্বাবধায়ক সরকার হিসাবে এদেশের দায়িত্ব পালন করেছে। আবার দেখা গিয়েছে এমনিতেই ক্ষমতা দখল করে উত্থান আর উত্থানের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার পালাবদল হয়েছে। কোন ক্ষমতাতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্বে, প্রধান উপদেষ্টার দায়িত্বে, প্রধান রহমানির দায়িত্বে, প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বে, তত্ত্বাবধায়কের দায়িত্বে আমার দেশের কোন আলেম, ওলামা, হাফেজ, কারি, মৌলভী, ইমাম, খতিব দায়িত্ব পালন করে নাই, করে নাই, করে নাই। তাহলে আলেমরা কোত্থেকে দেশ খাইলো? আলেমরা কোত্থেকে দেশ খাইলো? আমরা দেখেছি 1971-এর পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশ শাসন করেছেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নেওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই এদেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনা করেছেন। তার দায়িত্ব পালনরত অবস্থায় বেশ কিছুদিন যেতে না যেতেই আমরা তার মর্মান্তিক সেই 15 আগস্টের কথা জানি, যেই 15 আগস্টে তাকে নির্মমভাবে বাংলাদেশেই হত্যা করা হয়েছে, তার শাসন বিদায় করে দেওয়া হয়েছে। এরপরে বাংলাদেশের ক্ষমতায় খন্দকার মুশতাক আহমদ এসেছেন, দেশ পরিচালনা করেছেন, বাংলাদেশ চালিয়েছেন, কোনো আলেম আসেন নাই। তার ক্ষমতার পালা বদল হতে না হতেই এদেশের দায়িত্ব পালন করেছেন আবু সাদাত মোহাম্মদ সায়েম। তার দায়িত্ব যাওয়ার পরেই আবার দায়িত্ব
নিয়েছেন, এদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন জেনারেল জিয়াউর রহমান। জেনারেল জিয়াউর রহমান কিছুদিন ক্ষমতায় থাকার পরে তার ক্ষমতার পালা পরিবর্তন হয়েছে, দায়িত্বে এসেছেন বিচারপতি আব্দুস সাত্তার। বিচারপতি আব্দুস সাত্তারের দায়িত্বের দিন শেষ হতে না হতেই আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী এদেশের দায়িত্ব পালন করেছেন। আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরীর পরে রংপুরের সন্তান বীর হুসাইন মোহাম্মদ এরশাদ এদেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন, দেশ পরিচালনা করেছেন, 9 বছর দেশ পরিচালনা করেছেন। বাংলার মানুষ তার শাসনে অতিষ্ঠ হয়ে তার স্বৈরতন্ত্রের কারণে এদেশের মানুষ এদেশে জীবন দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে, তাকে বন্দী করেছে। 9 বছরের রাজাকে 10 বছরের সাজা দিয়েছে। কথা বলো ঠিক না বেঠিক ভাইরা? হুসাইন মোহাম্মদ এরশাদের শাসন শেষ হতে না হতেই শাহাবুদ্দিন আহমেদ এদেশের রাষ্ট্রপতি হয়েছেন, প্রধান দায়িত্ব পালন করেছেন। শাহাবুদ্দিন আহমেদের পরে বেগম খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছেন। বেগম জিয়ার পরে হাবিবুর রহমান দায়িত্ব নিয়েছেন। হাবিবুর রহমান আবার সরে যাওয়ার পরে শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান হয়েছেন, প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনাকে বাদ দিয়া শেখ হাসিনার পরেই আবার লতিফুর রহমান দায়িত্ব পালন করেছেন। লতিফুর রহমানের দায়িত্ব শেষ, প্রধানমন্ত্রিত্বগিরি করা শেষ। বেগম খালেদা জিয়া আবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তার দিনগুলো শেষ হতে না হতেই আবার ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ এদেশের প্রধান দায়িত্বের ভূমিকা পালন করেছেন। ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের পরে ফখরুদ্দিনের শাসন দেখেছেন, যে ফখরুদ্দিনের শাসনের সময় বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপচাঁদা থেকে পাতুরিয়া আইনের কারণে এদেশের মানুষ হাজারো কষ্টের মধ্যে থেকেও কখনো দেখেছে তার কঠিন আইনের পরেও এদেশের খুন, রাজধানী, হত্যা, হামলা, খুন কোনো কিছুই পাচার করা বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা? এরপরে আবার এদেশের মানুষ শাসন দেখলো শেখ হাসিনার। আপনারা জানেন তার ঘটনা, বিস্তারিত বলতে চাই না। শেখ হাসিনার পতনের পরে 5 আগস্টের পরে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে, এদেশের শিক্ষকদের রক্তের বিনিময়ে, এদেশের আলেমদের রক্তের বিনিময়ে, এদেশের ওলামায়ে কেরামের ঘামের বিনিময়ে, তাদের জীবন দিয়ে কাজ করার বিনিময়ে আমর জনতা মাঠে নেমে আসার কারণে আওয়ামী লীগের সব লোক খারাপ নয়, আওয়ামী লীগের সব লোক খারাপ নয়, আওয়ামী লীগের সব লোক খারাপ নয়। আওয়ামী লীগের নামে বেনামে কিছু ধোঁকাবাজ, খুনি, চাঁদাবাজ আর পাচারকারীরা এদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলো ঠিক না বেঠিক ভাইরা? এরপরে এখন ক্ষমতায় আছেন প্রধান উপদেষ্টার ভূমিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে নিয়ে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত যেই লোকগুলোর নাম আমি আপনাদের সামনে শুনাইলাম, আপনারা বলেন তো এদের কে কোন মাদ্রাসা থেকে আলিম পাশ করেছে, কে কোন মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেছে, কে কোন মাদ্রাসা থেকে তাকমিল বা দাওরা পাশ করেছে? একজন উত্তর দিতে পারবেন না। সবাই বলবেন না, এদের কেউ আলেম নন, এদের কেউ মাওলানা নন, এদের কেউ দাওরা তাকমিল পাশ করে নাই। যদি তাই হয় মেরে দোস্ত ও বুজুর্গ ভাই ও বোনেরা, তাহলে যারা বলে ওলামায়ে কেরাম দেশ লুটে পুটে খেয়েছে, বুঝতে হবে তারা এই জাতির সামনে লম্পট, চাঁদাবাজ, খুনি আর দূষণের দল। কথা বলে ঠিক না বেঠিক ভাইরা? আর একটু জোরে বলেন ঠিক না বেঠে? আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, ওলামায়ে কেরামের কণ্ঠ বন্ধ করতে পারবা না, ওলামায়ে কেরামের কণ্ঠ চিপে ধরতে পারবা না ততদিন পর্যন্ত এদেশের পূর্ব দিগন্তে সূর্যের আলো ফুটবে, পশ্চিম দিগন্তে সূর্যের আলো অস্তমিত হবে, সূর্যের আলো নিভে যাবে। যতদিন পর্যন্ত এদেশের জমিনে নারায়ে তাকবীরের স্লোগান থাকবে, ততদিন পর্যন্ত
এদেশের আওয়ামী লীগ, এদেশের বিএনপি, এদেশের জাতীয় পার্টি, এদেশের হেফাজত, খেলাফত, চরমনাই, তাবলীগ সব রকমের লোক একতাবদ্ধ হয়ে উলামায়ে কেরামকে এগিয়ে দিলে উলামায়ে কেরামের কণ্ঠ তোমরা বন্ধ করতে পারবা না, পারবা না, পারবা না। কথা বলো ঠিক না বেঠিক ভাইরা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। আপনারা এই মন খারাপ করতেছেন, বাদ দিব? কথা বলেন না কেন? চলবে আর কিছুক্ষণ। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। কথা বলেন ঠিক না বেড়ে? যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে আর সূর্য ডুবে, যে দেশের 1 ইঞ্চি জায়গা আল্লাহর নামের তাকবীর শোনা থেকে ফাঁকা নেই, সে দেশে আল্লাহু আকবারের ধ্বনির বদলে ইসকনের কিছু চামচা, ভারতের কিছু দালাল, इंडिया থেকে আগত हमारे मुस्लिम को ईमान और अमल को चेक करने के लिए, खत्म करने के लिए, ये हमारा देश और मुल्क को तबाह करने के लिए लंपट चटाबाज खुली करके कखनो समय देওয়া হবে না, হবে না।